সোনা ব্যবসায়ী খুনে জেরায় বিস্ফোরক দাবি ধৃতদের। 28 অক্টোবর অপহরণ, নিউটাউনে ফ্ল্যাটে মারধর, 6 জন মিলে মারধর বলে স্বীকার 2 ধৃতের। অর্থাৎ ক্লু পেল পুলিশ আধিকারিকরা। কি ক্লু মিলল আরো ডিটেল জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তবে স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ যে জিজ্ঞাসাবাদে কিন্তু একাধিক তথ্য উঠে আসছে, একাধিক ক্লু উঠে আসছে। তার কারণ হিসেবে লক্ষ্য করা যাচ্ছে দুজনকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে একেবারে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই ঘটনায় কিন্তু ভিডিও যে মারধরের ঘটনা, বেল্ট দিয়ে মারধর করা ছিল, ভিডিও নিজে মারধর করেছিলেন, চড় মেরেছিলেন, ঘুষি মেরেছিলেন, লাথি মেরেছিলেন, এমনটা অভিযোগ। শুধু একজন নয়, এই যে গোটা ঘটনায় 6 জন মিলে ছিল। শুধুমাত্র এই 5 জন কিন্তু একেবারে উত্তরবঙ্গের বাসিন্দা, তারা প্রত্যেকে ভিডিওর ঘনিষ্ঠ। শুধু গাড়ির চালক তিনি কিন্তু একেবারে কলকাতার বাসিন্দা বলে এমনটাই স্পষ্ট করছে। এবং ঘটনার দিন যখন চুরির ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু একেবারে বলা হয়েছিল যে পরবর্তীতে জানতে পারে 28 তারিখ যখন তুলে আনা হয়, অপহরণ করা হয়, গোটা ঘটনায় কিন্তু একেবারে স্পষ্ট ছিল ভিডিওর যে যোগ, ভিডিওর যে মারধর, এমনটাই কিন্তু বলা হচ্ছে। ভিডিও একা নয়, ভিডিওর সঙ্গে যে তারা সহযোগী ছিল তারা প্রত্যেকেই মারধর করেছিল। এবং এই যে গোটা ঘটনা যখন ঘটে, তার পরবর্তী ক্ষেত্রে নীলবাতি যে গাড়ি, সেই গাড়িতে করে কিন্তু যাত্রাগাছি খালসংলগ্ন এলাকায় দেহ ফেলা হয়। পুরো নির্দেশ ভিডিও ছিল এবং গোটা বিষয়টা তিনি কিন্তু দেখে নেবেন ক্ষমতার বহু বলে, এমনটাই কিন্তু স্পষ্ট করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে যখন গোটা বিষয় সামনে আসে এবং দেখা যায় 29 তারিখ ঠিক সন্ধ্যাবেলা যখন কলকাতা এয়ারপোর্ট থেকে বাগডোগরা যাবে, ঠিক আগের মুহূর্তে কিন্তু একেবারে সেই নীলবাতি গাড়ি ব্যবহার করলো না। নীলবাতি গাড়ির জায়গায় কিন্তু অন্য একটি গাড়ি ব্যবহার করলো, অ্যাপ ক্যাব বুক করলো। অ্যাপ ক্যাব বুক করার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল তারা এয়ারপোর্টে পৌঁছয় এবং সেখান থেকে কিন্তু একেবারে আবার বাগডোগরা পৌঁছে গেল। এবং এই যে গোটা ঘটনা, তার কিন্তু সঙ্গী ছিল একেবারে এই তুফান থাপা। যে তুফান থাপাকে গ্রেপ্তার করা যে ভিডিওর বন্ধু, তিনি কিন্তু তার সঙ্গে এই ফ্লাইটে করে গিয়েছিলেন এবং তাকেও জিজ্ঞাসাবাদে কিন্তু একই রকম তথ্য উঠে আসলো। ভিডিওর যে আরও যে যোগসাজিশ একেবারে, সেটা কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের সামনে আসছে। এবং গোটা যে খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় কিন্তু ভিডিও যে একেবারে মারধর করেছিল, স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট দিয়ে মারধর করেছিল, অন্যদিকে একেবারে চড় ঘুষি মারা হয়েছিল। যখনই মাথার পিছনের দিকে মারা হয়, সেই সময় কিন্তু মাথায় রক্তপাত হওয়া শুরু করে, চোখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তারপরেই কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে। এরপরেই কিন্তু দেহ লোপাট করার চেষ্টা করা হয়। যে তার নিজের নীলবাতি গাড়ি, সেই গাড়িতে করে কিন্তু একেবারে যাত্রাগাছি খালসংলগ্ন লেখা, সেখানে দেহ ফেলা হয়। এর পরের দিন 29 তারিখ তিনি একেবারে সেই গাড়ি বাদ দিয়ে অন্য তার সঙ্গী, অর্থাৎ তার যে বন্ধু তুফান থাপা, তাকে নিয়ে কিন্তু একেবারে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইটে করে। সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে দুজনকে। একজন রাজগঞ্জের ভিডিওর গাড়ির চালক আর একজন বন্ধু। দুজনকেই তোলা হয় বিধাননগর আদালতে। শুনানিতে সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি, খুনের ঘটনায় ভিডিও জড়িত, সিসি ক্যামেরায় তার ফুটেজ পাওয়া গিয়েছে। শুনানি শেষে দুজনকেই 12 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা, তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। 1 নভেম্বর তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনায় গ্রেফতার 2। ধৃতদের মধ্যে একজন রাজু ঢালি, রাজগঞ্জের ভিডিওর গাড়ি চালক, তাকে ইকো পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয়। আর একজন তুফান থাপা, রাজগঞ্জের ভিডিওর বন্ধু এবং ঠিকাদার, তাকে গ্রেফতার করা হয় শিলিগুড়ি থেকে। তদন্তকারীদের দাবি, এই তুফান রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ। তার বাড়ি আলিপুরদুয়ারের চিনচুলা চা বাগানে। এখানেই থাকেন প্রথম স্ত্রী, তিনি ক্যান্সার আক্রান্ত। এই বাড়িতেই থাকে 2 সন্তান এবং তুফানের মা বাবা। তুফানের আরেক স্ত্রী মনীষা সোনার থাকেন শিলিগুড়িতে, তার বাড়িতে তালা। 2020-তে আলিপুরদুয়ারের কালচিনির ভিডিও ছিলেন প্রশান্ত বর্মন। পরিবারের দাবি, ঠিকাদার হওয়ায় তখন থেকেই ভিডিওর সঙ্গে যোগাযোগ ছিল তুফানের। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। तुम्हारा क्या करते थे, क्या करते? तो बिजनेस से दो तो कॉन्टैक्ट करता है। ये प्रशांत बर्मन वीडियो जो है, उसका साथ भी वो रहते थे। वो तो अभी बोलने से वो तो, लेकिन वीडियो से आना करता रहा। শনিবার তুফান এবং রাজুকে তোলা হয় বিধাননগর আদালতে। শুনানিতে অভিযুক্তদের আইনজীবী দাবি করেন, অভিযুক্তদের নাম এফআইআরে ছিল না। একজন গাড়ির চালক আর একজন ঠিকাদার। তাঁরা জড়িত হলে পালিয়ে বেড়াতেন, কিন্তু দুজনের কেউই পালাননি। তখন সরকারি আইনজীবী বলেন, দুজন সরাসরি ঘটনায় যুক্ত। আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে।
কোথায় খুন হয়েছে এবং আর কারা যুক্ত তা জানতে আরও তদন্তের প্রয়োজন, না হলে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। সরকারি আইনজীবীর চাঞ্চল্যকর দাবি, খুনের ঘটনায় রাজগঞ্জের বিডিও জড়িত। সিসি ক্যামেরায় ভিডিওর ফুটেজ পাওয়া গেছে। শুনানি শেষে রাজু ঢালি এবং তুফান থাপাকে 12 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। নিউজ 18 বাংলা। বিপদ বুঝে চিনতে অস্বীকার, দুই ঘনিষ্ঠের গ্রেফতারি নিয়ে মুখে কুলুপ ভিডিওর। আমরা বারবার দেখেছি এই প্রশান্ত বর্মনের সঙ্গে তাদের ঘনিষ্ঠতার একাধিক প্রমাণ সামনে এসেছে। একজন গাড়ির চালক, অপরজন বন্ধু, প্রশান্ত বর্মনের বন্ধু তুফান থাপা। শান্তনু রয়েছে আমার সঙ্গে সরাসরি। শান্তনু, এখান থেকেই বোঝার চেষ্টা করব, তাহলে কি বিপদ বুঝেই চিনতে অস্বীকার ঘনিষ্ঠদের? দেখো, অনেকটা সে কথাই বলা যেতে পারে, কারণ ভিডিও কিন্তু বলছেন যে তার সঙ্গে অনেক মানুষের যোগাযোগ থাকাটাই স্বাভাবিক, কারণ তিনি একজন ভিডিও। তার সাথে যেরকম সাধারণ মানুষের যোগাযোগ থাকবে, নেতা আমলা থেকে শুরু করে বহু মানুষেরই যোগাযোগ থাকাটাই স্বাভাবিক। সেই কারণে তিনি কিন্তু সেই পরিচয় সূত্রটা দিয়েই তার বক্তব্য যে এদের সাথে তার হয়তো কোনো সময় পরিচয় হয়েছিল, এটা ঘটনা, কিন্তু তার সাথে ঘনিষ্ঠতা রয়েছে, সেটা মিডিয়ার তৈরি। অর্থাৎ কিছু মানুষ তার উপর চাপিয়ে দিচ্ছে, এরকমটাই তিনি বলার চেষ্টা করেছেন। একই সঙ্গে বারবার করে জোরালো তথ্য সামনে আনার চেষ্টা করছিলেন যে চক্রান্ত করা হচ্ছে এবং ষড়যন্ত্র করা হচ্ছে। অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সবটাই চক্রান্ত এবং সবটাই সাজানো গোছানো একটা ষড়যন্ত্র বলেই ভিডিওর দাবি। তার দাবি, তিনি যখন ভিডিও হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন সেই কালচিনির সময় থেকেই কিন্তু একই চক্রান্ত চলছে এবং এখন রাজগঞ্জে আসার পরও চক্রান্ত চলছে। চক্রান্তে তিনি বারবার শিকার হচ্ছেন। তার কারণ হচ্ছে তিনি ভালো কাজ করতে চান এবং করার চেষ্টা করেন, এবং তার যে ভূমিকা, তার যে ইমেজ রয়েছে সেটা অনেকটা সিংহমের মতন। তিনি বারবার এই কথাটাই বলার চেষ্টা করেন যে তিনি সিংহম, অর্থাৎ প্রশাসনিকভাবে তিনি সিংহম হয়ে ওঠার যে চেষ্টাটা করেছিলেন তাতে হয়তো কারো সেটা ভালো নজরে নেয়নি। তারাই হয়তো চক্রান্ত করে তাকে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেই ভিডিওর যেটা দাবি করার চেষ্টা করছেন তিনি বারবার বলার চেষ্টা করছেন যাদের নাম সামনে আসছে। অর্থাৎ তিনি টিভিতে দেখেছেন যে কয়েকজনের নাম তার ঘনিষ্ঠ কথা, যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের সম্পর্কে তার বক্তব্য এরকম বহু মানুষের সাথে তার পরিচয় রয়েছে, এদের সাথেও পরিচয় থাকতে পারে, কিন্তু বাকিটাই হচ্ছে তার বিরুদ্ধে তোলা অভিযোগ। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে বিধাননগর থানা থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং প্রয়োজনে তাকে যদি তদন্তের স্বার্থে ডাকা হয় তাহলে তিনি সমস্ত রকম সহযোগিতা করতেও এই ক্ষেত্রে প্রস্তুত রয়েছেন বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে আরো বিষয় বিস্তারিতভাবে জানার চেষ্টা করলে তিনি একটাই প্রশ্ন দিয়ে এড়ানোর চেষ্টা করেছেন, যেহেতু বিষয়টি এখন বিচারাধীন অবস্থায় রয়েছে সেই কারণে তিনি আর বেশি কিছু এর সম্পর্কে বলতে যাচ্ছেন না। সেই কারণে তিনি ইঙ্গিতবাহীভাবে যেটা বলার চেষ্টা করছেন, যাদেরকে তার ঘনিষ্ঠ বলা হচ্ছে, বন্ধু বলা হচ্ছে এবং গাড়ির ড্রাইভার বলা হচ্ছে, এরকম অনেক মানুষের সাথে তার নাকি পরিচয় রয়েছে, কর্মসূত্রে পরিচয় রয়েছে। সেই ক্ষেত্রে এদের সাথে তার পরিচয় থাকতে পারে, কিন্তু বিচারাধীন বিষয় রয়েছে, এর বাইরে তিনি মুখ খুলতে চাননি। অর্থাৎ বিষয়টিকে তিনি অনেকভাবে এড়ানোর চেষ্টা করেছেন, ষড়যন্ত্রের তথ্য সামনে এনেছেন, চক্রান্তের তথ্য সামনে এনেছেন এবং কেউ চক্রান্ত করে তাকে ভাসানোর চেষ্টা করছে সেই অভিযোগটাই তিনি সামনে আনার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে তিনি অফিসে নেই, তাকে বাড়িতেও পাওয়া যাচ্ছে না, বিভিন্ন সময় যে অভিযোগগুলো উঠছে তার বক্তব্য তিনি প্রচন্ড ব্যস্ত রয়েছেন, এসআইআর এর কাজ চলছে, কিন্তু অফিস সূত্রে অন্যরকম খবর। তিনি সোমবার থেকে অফিসে আসেননি, মঙ্গলবার কিছু সময় এসেছিলেন, বুধবার বৃহস্পতিবার তিনি অফিসে আসেননি, শুক্রবার এসেছিলেন জলপাইগুড়িতে নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিতে, শনিবার দিনভর তিনি ছিলেন না, সন্ধ্যের পর তিনি কিছুক্ষণ সময়ের জন্য অফিসে এসেছিলেন, কিন্তু সেখানেও তিনি দাবি করেছেন তিনি প্রচন্ড কাজ করছেন এবং তার যে রাজগঞ্জ ভিডিও অফিস, তাদের যে কাজের নিরিখ তা জেলার মধ্যে অত্যন্ত ভালো জায়গার মধ্যে রয়েছে এবং তিনি কোনো কাজই ফেলে রাখছেন না, এসআইআর কাজে ব্যস্ত থাকছেন। সেই কারণে অনেক সময় তিনি অফিসে আসতে পারছেন না, বাকি সময়টা বিএলওদের সাথে বৈঠক বা অন্যান্য কাজ, বিশেষ করে এসআইআর সংক্রান্ত বিভিন্ন কাজেই তিনি ব্যস্ত থাকছেন, এমনটাই তিনি বলার চেষ্টা করেছেন। এবং সব মিলিয়ে যেটা বলার চেষ্টা করছেন, ঘনিষ্ঠ বলে যাদেরকে বলা হচ্ছে তার সাথে সেরকম অর্থে ঘনিষ্ঠতা নয়, হয়তো পরিচয় থাকতে পারে, কারণ কর্মসূত্রে পরিচয় থাকতে পারে, তার পরিচিতি অনেক রকম ব্যাপ্তি রয়েছে পরিচিতি, কারণ তিনি ভিডিও, সেক্ষেত্রে তার সঙ্গে অনেক মানুষের পরিচয় থাকতে পারে, এদেরও পরিচয় থাকতে পারে, বিচারাধীন বিষয়। সেই কারণে আর তিনি এ বিষয়ে আর কিছু বিস্তারিতভাবে বলার চেষ্টা করেননি। বারবার বলেছেন যে ষড়যন্ত্র এবং চক্রান্তের তত্ত্ব এবং চক্রান্ত এবং ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং প্রয়োজনে তিনি আইনের দরজায় কড়া নাড়বেন এবং তার একটাই বিশ্বাস যে তিনি নির্দোষ এবং তিনি এই অবস্থা থেকে বেরিয়ে আসবেন বলে তার দাবি। ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন
ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকেই আমার সবাই পরিচিত থাকবে, আমাকে সবাই চিনবে, আধিকারিক হিসেবে চিনবে। যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই। কারণ বিচার বিভাগ আছে, কখনোই পারবে না কালিমা লিপ্ত করার। কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও, তার বিরুদ্ধে আরো জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। এবার 28 অক্টোবর রাতে সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার। তাতে দেখা গিয়েছে নিউ টাউনের ফ্ল্যাট থেকে যাত্রাগাছির দিকে যাচ্ছে নীলবাতির গাড়ি। অনেকের প্রশ্ন, এই গাড়িতে নিয়ে গিয়ে কি ব্যবসায়ী দেহ ফেলা হয় যাত্রাগাছির খালপাড়ে? আঠাশে অক্টোবর রাত 8:35 নিউ টাউনের যাত্রাগাছির রাস্তায় নীলবাতির গাড়ি। সিসি ক্যামেরার এই ফুটেজই এখন পুলিশের হাতে। 30 অক্টোবর রাতে এই যাত্রাগাছির খালপাড় থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। স্বপন কামিল্লা বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে, সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। অভিযোগ, গত 28 অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়, নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে। 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর 1 নভেম্বর জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনার তদন্তে একাধিক জায়গার সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। তাতে দেখা গেছে 28 তারিখ রাতে নিউ টাউনের ফ্ল্যাট থেকে বেরোচ্ছে নীলবাতি লাগানো গাড়ি। নিউ টাউনের নতুন ব্রিজ হয়ে যাত্রাগাছি খালের কাছে পৌঁছয়। নিউ টাউন সেলফি ব্রিজ হয়ে একেবারে যাত্রাগাছি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার উপরেই এই যে সিসি ক্যামেরা ফুটেজ, এই ক্যামেরা ফুটেজেই কিন্তু একেবারে ভিডিও যে গাড়িতে করে দেহ ফেলতে যাওয়া হয়েছিল, দেহ ফেলে পরবর্তী ক্ষেত্রে যে ফিরে আসে, এই যে গোটা ফুটেজ ইতিমধ্যেই পুলিশ সংগ্রহ করেছে। এই সেই সিসি ক্যামেরার ফুটেজ, যা দেখেই কিন্তু একেবারে দেহ যে একেবারে লোপাট করার চেষ্টা করা হয়েছিল এবং যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয়েছিল, গোটা বিষয়টি কিন্তু একেবারে প্রকাশ্যে আসে। নিউ টাউনের বহুতলের কাছে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছিলেন 28 অক্টোবর রাতে একজনকে বিডিওর গাড়িতে অচৈতন্য অবস্থায় তোলা হয়। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে চুরি করছিল, কি টাকা মারছিল, এখানে বুঝছিলি। আর লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা। ডাক্তার যেছে না, গাড়ি দিয়ে চলেছিল, আবার আসছিল। কাকে মারছিল? একটা লোককে। অনেকের প্রশ্ন, তাহলে কি বিডিওর গাড়িতে করে যাত্রাগাছি খালপাড়ে ফেলা হয় সোনা ব্যবসায়ীর দেহ? আগেই 28 অক্টোবর দুপুরের সিসি ক্যামেরা ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। সেখানে ছিল আরো একটি কালো গাড়ি। দুটি গাড়ি পৌঁছয় নিউ টাউনের বহুতলের সামনে। সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে। অভিযোগ, কলার ধরে তাকে বহুতলের ভেতর নিয়ে গিয়ে মারধর করা হয়। সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন, তারাও ভেতরে ঢুকে যান। সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গেছে বহুতলের সামনে থামে 3টি বাইক। বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভেতরে ঢোকেন। জানা গেছে 20 অক্টোবর এবং 29 অক্টোবরের বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজেও হাতে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গেছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। ফলে বিডিওর বিরুদ্ধে জোরালো তথ্য প্রমাণ পুলিশের হাতে। সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় চুরিতে অভিযুক্ত অশোক কর এবং 3 জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দত্তাবাদ এলাকার বেশ কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে চিহ্নিত করেছে পুলিশ। ক্যামেরায় নলিন কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। চুনোপুটিরা গ্রেফতার। সল্টলেকের সোনা ব্যবসায়ী খুনে গ্রেফতার রাজগঞ্জের বিডিওর গাড়ির চালক এবং এক বন্ধু। অভিযুক্ত বিডিও এখনো অধরা। অনেকেরই প্রশ্ন, বিডিওকে ধরতে কি করছে পুলিশ? নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার করা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। তাকে খুনের অভিযোগ জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে।
এই ঘটনায় শনিবার গ্রেপ্তার ভিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজু ঢালি এবং ভিডিওর বন্ধু তথা ঠিকাদার তুফান থাপা। সোনা ব্যবসায়ী দেহ উদ্ধারের পর 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। অনেকের প্রশ্ন, খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন কোথায়? তার বিরুদ্ধে কেন পদক্ষেপ করছে না পুলিশ? তদন্তে নেমে পুলিশের নজরে নাকি ভিডিওর গাড়ির চালক, নিরাপত্তারক্ষী। এতেই অনেকের প্রশ্ন, তাহলে কি ভিডিওকে বাঁচাতেই সক্রিয় পুলিশ? মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের টার্গেট করা হচ্ছে? ড্রাইভারকে গ্রেফতার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা, তাকে গ্রেফতার করতে চাই। তাকে গ্রেফতার করুন। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বাড়ি নাকি শিলিগুড়ির মাটিগাড়ায়। গত বুধবার এই বাড়িতেই দেখা যায় প্রশান্ত বর্মনকে। শনিবার এই বাড়ির গেটে তালা। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও, তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগগুলিকে জোরালো করছে নানা তথ্য প্রমাণ। কিন্তু ভিডিও কিছুই মানতে নারাজ। তার মুখে বারবার শুধু চক্রান্ত আর ষড়যন্ত্রের তত্ত্ব। তদন্তে নেমে পুলিশ জানতে পারে 20 অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে। বিমানের নম্বর 6E135, সিট নম্বর 25E। 29 অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেখানেও নাকি ভিডিও প্রশান্ত বর্মনকে দেখা গিয়েছে। মিলেছে বিমানের টিকিটের নম্বরও। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবই এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, সমস্ত কিছু মিথ্যা, ষড়যন্ত্র। এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে। 28 অক্টোবর অপহরণ, 30 অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ, গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। সেই ভিডিও তোলে স্বপনের পরিবার। আমি দাঁতনে কেন যাব? জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে, সবই তো ষড়যন্ত্র, সবেও তো ষড়যন্ত্র। এতজন ভিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন। ছবিতে ভিডিওকে দেখা যাচ্ছে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও পেয়েছে পুলিশ। এ সবই কি তাহলে মিথ্যে? সবই কি ষড়যন্ত্র? নিউজ 18 বাংলা। রাজগঞ্জের ভিডিওকে নিয়ে কমিশনের রিপোর্ট, নির্বাচন কমিশনের রিপোর্ট, জলপাইগুড়ি জেলা শাসকের আরো ডিটেল জানাবে এই বিষয়ে সোমরাজ রয়েছে টেলিফোন লাইনে। সোমরাজ, দেখো, যেটা জানানো হয়েছে জলপাইগুড়ি জেলা শাসকের তরফে, যে এখনো পর্যন্ত পুলিশের রিপোর্ট আসেনি এবং পুলিশের রিপোর্ট এলেই তারা পরবর্তী পদক্ষেপ করবে। পুলিশের থেকে ইতিমধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে যে অভিযোগ এসেছে সেই অভিযোগ নিয়ে ইতিমধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে পুলিশের কাছ থেকে রিপোর্ট এলেই তারা পরবর্তী পদক্ষেপ করবে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বলা হয়েছে যাতে দ্রুত পুলিশ রিপোর্ট পাঠায় সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জলপাইগুড়ি জেলা শাসককে। বেশ সোমরাজ। নিউজ